সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার আলোচনা আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, আজ পবিত্র শুক্রবার, জুমার দিন। আপনাদের সবাইকে জুম্মা মুবারক। দর্শক, গত 24 ঘন্টার ভেতরে অনেক পরিবর্তন ঘটে গেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন ইরানের উপরে নজিরবিহীন হামলা হবে। তিনি বলেছেন আমেরিকা এত বড় হামলা চালাবে যা এর আগে কখনো করেনি। এপাশে ইরান বলেছে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তারা প্রস্তুত, এবং ব্রিটেনকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে আমেরিকাকে যুদ্ধে সহযোগিতা করলে পরিণতি ভোগ করতে হবে। এই হুমকি পাল্টা হুমকির ভেতরে ইসরায়েলের বিভিন্ন শহরের মেয়ররা সরকারি যে বোম শেল্টার আছে সেগুলো খুলে দেওয়ার কথা ঘোষণা করেছেন। তাহলে এখান থেকে কি ইঙ্গিত মিলছে ইসরায়েল নতুন সংঘাতে জড়িয়ে যাবে? এর চেয়েও বড় ইঙ্গিত কি এমনটি যে পুরো মধ্যপ্রাচ্য ভয়াবহ যুদ্ধের ভেতরে আবার পড়তে যাচ্ছে? এই অবস্থায় ইরাকের প্রধানমন্ত্রী এসেছিলেন ইরানে। আমেরিকার পক্ষ থেকে দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব তুলে ধরেছিলেন ইরানের সামনে, কিন্তু ইরান তা প্রত্যাখ্যান করেছে। এই অবস্থায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আকাশচুম্বী হয়ে গেছে। $100 ক্রস করেছে। নতুন করে মারাত্মক অনিশ্চয়তা তৈরি হয়েছে সারা বিশ্বের সামনে। এখন আসলে কি হতে যাচ্ছে? তাহলে কি বিশ্ব অর্থনীতি ভয়ঙ্কর ঝুঁকির মুখে পড়লো আবারও? সুপ্রিয় দর্শক, আমরা এই সমস্ত বিষয় নিয়ে, এর সাথে আরো কিছু ছোটখাটো বিষয় আছে, যেমন ইরান আমেরিকার হামলা পাল্টা হামলার ঘটনা, কাজাকিস্তান থেকে তেল সরবরাহ মারাত্মকভাবে কমে যাওয়া, কেন কমলো, ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আলোচনা খুবই ভালো লাগবে এবং আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্সিওস পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন যে তিনি ইরানের উপরে নজিরবিহীন হামলা চালাতে যাচ্ছেন। ট্রাম্প বলেছেন এত বড় হামলা হবে ইরানের উপর যা এর আগে কখনো হয়নি। তিনি আরো বলেছেন ইরানকে শাস্তি দিয়ে এখনো শেষ হয়নি, ইরান এখনো আসল শাস্তির মুখে পড়েনি। তিনি বলেছেন আমি ইরানের বিরুদ্ধে যে ভয়াবহ হামলা চালাতে যাচ্ছি সেই ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করার একেবারে কাছাকাছি। যে কোনো মুহূর্তে এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে এবং ইরানের উপরে ভয়াবহতম হামলা হবে। প্রশ্ন হচ্ছে আমেরিকা এই রকমের ভয়াবহ হামলা চালানোর আর কি বাকি রেখেছে এবং কি দিয়ে তিনি হামলা চালাবেন? আমেরিকার হাতে সম্ভবত পরমাণু অস্ত্র ছাড়া আর নতুন এমন কোনো অস্ত্র নেই যা আমেরিকা ইরানের উপরে ব্যবহার করেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু অনেকদিন ধরেই এই ধরনের হুমকি দিয়ে আসছেন। পৃথিবীর মানচিত্র থেকে ইরানকে মুছে দেবেন, ইরানি সভ্যতা মুছে দেবেন, ইরানের সমস্ত অবকাঠামো ধ্বংস করে দেবেন, এরকমের অনেক অনেক হুমকি দিয়েছেন, কিন্তু কোনোটা বাস্তবায়ন করতে পারেননি। এবং আসলে আমেরিকা এগুলো বাস্তবায়ন করতে পারবে কিনা এবং এই ধরনের হামলা চালালে তার পরিণতি কি হবে সেটাও সম্ভবত ডোনাল্ড ট্রাম্পকে মাথায় রাখতে হচ্ছে। কারণ আমরা এরই মধ্যে বেশ কিছু বিষয় দেখেছি যে বিষয়গুলো বলে দিচ্ছে যে ইরান কমে ছাড়বে না। এখন তার আগে কথা হচ্ছে আমেরিকা আসলে এরকম হামলা আর চালাতে পারে কিনা। আজকেরই খবর, সিবিএস নিউজ, আমেরিকার সিবিএস টেলিভিশন, তারা বলেছে ইরানের বিরুদ্ধে আমেরিকা এত সব দামি দামি গুরুত্বপূর্ণ অস্ত্র ব্যবহার করে ফেলেছে যা প্রায় শেষ পর্যায়ে, কোনোটা শেষ হয়ে গেছে, কোনোটা শেষের পর্যায়ে। এই অবস্থায় ইরান যুদ্ধ কিন্তু শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে যদি চীন বা রাশিয়ার মতো শক্তির সাথে আমেরিকার যুদ্ধ শুরু হয়, সংঘাতের কোনো প্রশ্ন আসে, তাহলে আমেরিকা ওই দুই শক্তিকে কি দিয়ে মোকাবেলা করবে? কি কি অস্ত্র, খুব গুরুত্বপূর্ণ অস্ত্র শেষ হয়ে যাওয়ার কাছাকাছি বা খুব নাজুক অবস্থায়? দেখুন,
থার্ড পেট্রিয়ট সিস্টেম, তারপরে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল যেটা, এরপরে SM-3, SM-6, এরকমের গুরুত্বপূর্ণ সব অস্ত্র, সামরিক সরঞ্জাম এগুলো ধ্বংস হওয়ার কাছাকাছি বা শেষ হয়ে যাচ্ছে। কেন শেষ হয়ে যাচ্ছে খেয়াল করুন, দুইটা কারণে শেষ হচ্ছে। একটা হচ্ছে ইরান এই পর্যন্ত হামলা চালিয়ে আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম বা প্রতিরক্ষা ব্যবস্থা যা আমেরিকার প্রাণ ভোমরা যা থার্ড এবং পেট্রিয়ট সিস্টেম বহু সংখ্যক ধ্বংস করেছে মধ্যপ্রাচ্যে। এবং আমরা জানি সেই 40 দিনের যুদ্ধের সময় প্রথম দিকেই দক্ষিণ কোরিয়া থেকে থার্ড টেনে আনতে বাধ্য হয়েছে। তার মানে কি মধ্যপ্রাচ্যে যে তাদের যে থার্ড এবং পেট্রিয়ট এগুলো সব ধ্বংস করে দিয়েছে। এরপরে সাম্প্রতিক সময়ে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল যেটা হাইমার্স সিস্টেম যেটা, এটা তো প্রচুর ব্যবহার করছিল কুয়েত থেকে। কুয়েতে প্রতিদিন ইরান হামলা চালাচ্ছে এবং কুয়েতে মার্কিন যে অবস্থা প্রায় ধ্বংসের কাছে, জর্ডানের একই অবস্থা, কাতারের পরিস্থিতি, বাহরাইনের পরিস্থিতি, মানে মধ্যপ্রাচ্যে আমেরিকার অবস্থা অত্যন্ত নাজুক। মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো ব্যবহার করে আমেরিকা এখন ইরানের উপর খুব বেশি বড় কোনো হামলা চালাতে পারবে না, সেই পরিস্থিতি নেই। নট অনলি দ্যাট, IRGCর পক্ষ থেকে আরো একটা গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়েছে। ভারত মহাসাগরে আমেরিকার যে সমস্ত যুদ্ধ জাহাজ মোতায়েন করা আছে, এতদিন ইরানের দক্ষিণ অঞ্চলে বা ইরানের ভিতরে বিভিন্ন সময় এই সমস্ত জাহাজ থেকেই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছিল। IRGC বলছে ভারত মহাসাগরে অবস্থানরত মার্কিন জাহাজগুলোতে ক্ষেপণাস্ত্র শেষ। এখন এই জন্য তারা এই ক্ষেপণাস্ত্র আর ব্যবহার করতে পারছে না। তারা এখন কি করছে, ব্রিটেনের রয়্যাল এয়ারফোর্স ফেয়ারফোর্ড বিমান ঘাঁটি, সেখানে বোমারু বিমান মোতায়েন করেছে, সেখান থেকে ইরানের উপর হামলা চালাবে বা চালাচ্ছে। পরিস্থিতি দেখেন কোথায় গেছে। তার মানে আমেরিকা কিন্তু খুবই নাজুক অবস্থার ভিতরে। এটা আমার কথা না, খোদ মার্কিন গণমাধ্যম CBS নিউজ বলছে। এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্প এক্সিস এর কাছে হুমকি দিচ্ছেন যে ইরানের বিরুদ্ধে তিনি এমন হামলা চালাবেন যে হামলা এর আগে কখনো হয়নি, এবং ইরানকে শাস্তি দিয়ে এখন অনেক বাকি আছে, সব শাস্তি দেওয়া হয়নি। প্রশ্ন হচ্ছে ইরানকে শাস্তি দিতে গিয়ে আমেরিকা নিজেই শাস্তির মুখে পড়ছে কিনা, কারণ পরিস্থিতি আমেরিকার জন্য খুবই সংকটাপন্ন। মধ্যপ্রাচ্যের প্রায় সমস্ত ঘাঁটি শেষ। তাহলে এই পরিস্থিতিতে যা সমস্ত আকার ইঙ্গিত থেকে মিলছে, ইসরায়েলের মেয়ররা বিভিন্ন শহরের বোমা আশ্রয় কেন্দ্র, যখন বোমা মারবে, ক্ষেপণাস্ত্র মারবে ইরান, তখন যাতে লোকজন আশ্রয় কেন্দ্রে যেতে পারে, শেল্টারে যেতে পারে, সেই শেল্টারগুলো খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে আমেরিকা নিশ্চয়ই ইউরোপের বিভিন্ন ঘাঁটি ব্যবহার করে ইরানের সাথে যুদ্ধে যাচ্ছে, হামলা চালাতে যাচ্ছে, এবং এই হামলায় ইসরায়েল জড়িয়ে পড়বে। এই হামলায় যদি ইসরায়েল জড়িয়ে পড়ে, তাহলে ইরানও ইসরায়েলে হামলা চালাবে, এবং তখন সাধারণ লোকজনকে বাঁচানোর জন্য বোমার শেল্টার খুলে দিতে হবে, এবং দিচ্ছে। এখন এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ কথা আছে। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে ইসরায়েল যদি যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে এবার পরিস্থিতি আসলে কি দাঁড়াবে। আপনারা সবাই নিশ্চিত থাকতে পারেন, এবার যদি আমেরিকা এবং ইসরায়েল দুইজন একসাথে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে, তাহলে সমূহ আশঙ্কা আছে তারা পরমাণু অস্ত্র ব্যবহার করবে, এমন একটা আশঙ্কা আছে। আর যদি পরমাণু অস্ত্র ব্যবহার না করে, তাহলে তারা মরণ কামড় দেওয়ার তো চেষ্টা করবে, কিন্তু ইরান ভয়াবহ রকমের পাল্টা ব্যবস্থা নেবে। সেক্ষেত্রে ইসরায়েল সবচেয়ে বিপদে পড়বে। ইরান কিন্তু আগেই ঘোষণা দিয়ে রেখেছে, ইসরায়েল যদি এই যুদ্ধে জড়ায় আর কখনো ইরানের উপরে হামলা চালায়, তাহলে ইরান অন্তত 500 খাইবার সেখান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উপরে মারবে। এক একটা খাইবার সেখান হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে 1.5 টন ওয়ারহেড বহন করতে পারে। 500 ক্ষেপণাস্ত্র যদি ইসরায়েলের উপর আঘাত আনে, তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে আপনারা ভাবুন। এবার খাইবার সেখান ক্ষেপণাস্ত্র যেহেতু হাইপারসনিক, এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর মতো অবস্থা আমেরিকা ইসরায়েল কারোরই নেই। তাহলে পরিস্থিতি কোথায় যাবে? ইসরায়েলের অস্তিত্ব এবার আসলেই সংকটের মুখে পড়বে। এছাড়া আমেরিকা যদি ইরানের উপর এই রকমের ভয়াবহতম হামলা চালাতে যায় বা চালায়, তাহলে ইরান কি বলছে,
ব্রিটিশ ঘাঁটি, বুলগেরিয়ার ঘাঁটি বা ইউরোপের কোনো কোনো দেশের ঘাঁটি ব্যবহার করবে। ইরান সরাসরি বুলগেরিয়া এবং ব্রিটেনকে, লন্ডন সরকারকে পরিষ্কার করে হুঁশিয়ারি উচ্চারণ করেছে, সুস্পষ্টভাবে বলে দিয়েছে যে তোমাদের ঘাঁটি ব্যবহার করে যদি ইরানের বিরুদ্ধে আমেরিকা হামলা চালায় তাহলে তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইরান পরিষ্কার করে বলেছে যে দেশ থেকে ইরানের উপরে হামলা চালাবে আমেরিকা, সেই দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, ধরে নেওয়া হবে ওই দেশ আমেরিকাকে যুদ্ধে সহযোগিতা করছে এবং ওই দেশ আমেরিকার পার্টনার, তার উপরে হামলা চালানো হবে। ব্রিটেন যদি এই কাজ করে তাহলে ইরান কি দিয়ে হামলা চালাবে? আমি গতকালকের ভিডিওতেও সম্ভবত বলেছি যে ইরান খুব অল্প 2-4 দিনের ভেতরেই 5,500 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এবং আমি বুঝতে পারছি, আমি আগেই বলেছি এই কারণে যে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করার প্রয়োজন হবে ব্রিটেনের বিরুদ্ধে। ব্রিটেনের যে নতুন সরকার, নতুন প্রধানমন্ত্রী, তিনি সম্ভবত ডোনাল্ড ট্রাম্পকে হেল্প করবেন। ডোনাল্ড ট্রাম্পকে যদি তিনি হেল্প করেন তাহলে অবধারিতভাবে ব্রিটেনের বিরুদ্ধে ইরানকে যুদ্ধে জড়িয়ে যেতে হবে। যদি তাই হয় তাহলে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের প্রয়োজন আছে, সেই ব্যবস্থায় হয়তো ইরান করে ফেলল। এবং শুধু তাই না, দিয়াগো গার্সিয়া ঘাঁটি থেকে হামলা চালাতে পারে। ব্রিটিশ ঘাঁটি, এটা ব্রিটিশের অধীনে, বাট সেখানে আমেরিকার ব্যাপক উপস্থিতি। এই ঘাঁটি যদি ব্যবহার করে তাহলে ইরান সেখানে হামলা চালাবে, তখন তার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রয়োজন হবে, সেটার ব্যবস্থা করলো। এছাড়া ইরানের হাতে হাইড্রোজেন বোমা এবং 14,000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র আছে, এই সমস্ত খবর কিন্তু আগেই বের হয়েছে। অতএব ইরান ভালোভাবেই প্রস্তুত আছে। নট অনলি দ্যাট, এই জায়গায় প্রশ্ন এসে যাবে, ব্রিটেন যদি আমেরিকাকে সাহায্য করে, বুলগেরিয়া যদি আমেরিকাকে হামলা চালানোর জন্য সাহায্য করে বিমান ঘাঁটি দিয়ে, তাহলে ইরানকে এই সমস্ত দেশে হামলা চালাতে হবে বা চালাবে। যদি তাই চালায় তাহলে নেটো দেশগুলো জড়িয়ে যাচ্ছে কিনা, সেই আশঙ্কা ব্যাপক। এই জায়গা থেকেই কিন্তু এই আশঙ্কা আসছে যে তাহলে রাশিয়া এবং চীন এই যুদ্ধে জড়িয়ে যেতে পারে কিনা। এরই মধ্যে কিন্তু আমেরিকা কঠিনভাবে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে মধ্যপ্রাচ্যের সিআইএর ঘাঁটিগুলো যে ইরান ধ্বংস করে দিয়েছে। ইরান এত এত র্যাডার সিস্টেম, আর্লি ওয়ার্নিং সিস্টেম, এত এত বিমান ধ্বংস করলো, ঘাঁটি ধ্বংস করলো, একদম পিন পয়েন্ট অ্যাকুরেসিতে হামলা চালাচ্ছে। কিভাবে করছে? এটা কি ইরানের প্রযুক্তি, ইরানের সক্ষমতা, নাকি রাশিয়া গোয়েন্দা তথ্য দিয়ে, স্যাটেলাইট দিয়ে এবং সিস্টেম দিয়ে তাকে এই হেল্প করছে? আমেরিকা বারবার অভিযোগ করছে, খুব স্ট্রংলি অভিযোগ করছে যে রাশিয়া দিচ্ছে এবং এ ব্যাপারে তদন্ত হচ্ছে। যদি তাই হয় তাহলে কি হবে? এবং আপনাদেরকে আমি আর একটা কথা বলে রাখি, ইউরোপের যে সমস্ত দেশের সাথে রাশিয়ার শত্রুতা, তার ভিতরে সবচেয়ে কড়া শত্রুতা, বেশি শত্রুতা হচ্ছে ব্রিটেনের সাথে। এবং রাশিয়া বারবার অভিযোগ করে আসে এই ইউক্রেন যুদ্ধে ব্রিটেন ইউক্রেনকে শুধু গোয়েন্দা তথ্য, অস্ত্র দিয়ে না, সরাসরি ইউক্রেনের মাটিতে ব্রিটিশ সেনারা অংশ নিচ্ছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে। অর্থাৎ ব্রিটিশ সেনারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে, রাশিয়া এইরকম অভিযোগ করে আসছে বহুদিন থেকে। তার মানে হচ্ছে যে যখন ব্রিটেন এইখানে ইরানের সাথে জড়িয়ে যাবে যুদ্ধে, তখন কিন্তু এই যুদ্ধ বৃহৎ অঙ্গনে ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। এবং আমি আবারও আশঙ্কা ব্যক্ত করছি, এই জায়গা থেকে এরকম সূত্র ধরে ছোট 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 ঘটনা থেকে কিন্তু বৃহত্তর যুদ্ধ, এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে, এমন আশঙ্কা আছে। অবশ্যই এই পাশে আরেকটা কথা থেকে যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট যে হুমকি দিয়েছেন, ইসরায়েল যে বোম শেল্টার খুলে দিচ্ছে, ইরানের নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত ব্রিটিশ দূতাবাসের যে সমস্ত স্টাফ ডিপ্লোম্যাট আছে তাদেরকে ইরান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। এবং এই ব্যাপারে একটা গোপন খবর বের হয়েছে যে তিনি ইউরোপীয় যত রাষ্ট্রদূত তাদের সবাইকে ডেকেছিলেন এবং এই প্রস্তাব দিয়েছিলেন যে আমরা ইরানের উপর একটা রাজনৈতিক কূটনৈতিক চাপ সৃষ্টি করি, কিন্তু অনেকে তাতে রাজি হয়নি। তো এই যে ব্রিটেনের তৎপরতা, আমেরিকার হুমকি, ইসরায়েলের এই যে বোম শেল্টার খুলে দেয়া বা তাদের আকার ইঙ্গিতে ইরানকে হুমকি দেয়া, এগুলো নিতান্তই হুমকি, ইরানকে চাপে ফেলার চেষ্টা কিনা সেটা একটা প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি গতকালকেই কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিল যে ইরান চুক্তির জন্য মরিয়া হয়ে গেছে। অবশ্য তিনি একই সাথে বলেছিলেন যে আসলে তারা চুক্তি চায় কিনা সেটাও সন্দেহ। আবার মার্কিন প্রেসিডেন্ট কয়েকদিন ধরে বলছেন যে ইরান চুক্তি চাচ্ছে। আবার তিনি যুদ্ধের হুমকি দিচ্ছেন। ইরাকের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে
তার মাধ্যমে আলী আল জাইদির মাধ্যমে ইরানের কাছে বিরতির প্রস্তাব পাঠিয়েছে, কিন্তু ইরান সেই যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেনি। বলেছে যে না, আমরা কোনো অস্থায়ী যুদ্ধবিরতির দিকে যাব না, আমরা একেবারে চির অবসান ঘটবে যুদ্ধের এরকম একটা অবস্থা দিকে যেতে চাই। তাতে তারা যদি সেই রকম চুক্তি করতে চায় দেন হবে, আদারওয়াইজ যুদ্ধের ভেতর দিয়েই ফয়সালা হবে। এবং ইরানের পক্ষ থেকে মোটামুটি এখন মোটা দাগে বার্তা হচ্ছে তারা যুদ্ধবিরতিতে বা আমেরিকার সাথে এই ধরনের কোনো আলোচনা যাবে না, কারণ তারা যখনই আলোচনা যাবে তখনই ইরান এতদিন যে কাজ করেছিল আবার সেটা ফুলফিল করবে, অর্থাৎ আবার তারা গুছিয়ে নিতে পারবে। এই জায়গা থেকে ইরান আর যেতে চাচ্ছে না, মোটামুটি ভাবে খবর বা তাদের মনোভাব এইরকম। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে মধ্যপ্রাচ্যে সম্ভবত যুদ্ধ এইভাবে চলতেই থাকবে। আমেরিকাকেই তার পথ বেছে নিতে হবে। সেই জায়গায় হয় তাকে পরমাণু অস্ত্র ব্যবহার করতে হবে, আর না হলে তাকে যুদ্ধ বাদ দিয়ে সরে যেতে হবে। এছাড়া বিকল্প আর কোনো অস্ত্র নেই যা ব্যবহার করে তারা ইরানকে হারাতে পারবে। ইরান অসম্ভব রকমের অ্যাডামেন্ট অবস্থা আছে এই মুহূর্তে। যখন এইরকম পরিস্থিতি, তার মানে ইরান খুব শক্ত অবস্থান আছে যে তারা কোনো আলোচনা অথবা সোকল্ড যুদ্ধবিরতি, শান্তির উদ্যোগ এই সমস্ত দিকে আর মনে হয় যাবে না। যদি তাই না হয় তাহলে ইরান তার প্রস্তুতিটা ওইভাবে নিয়েই তারপরে এই অবস্থানে গেছে। এই অবস্থায় বিশ্ববাজারে কিন্তু তেলের দাম আবার নতুন করে বেড়েছে। আজকের বাজারের খবর হচ্ছে ব্রেন্ট ক্রুড অয়েল যেটা প্রতি ব্যারেল $100 পার হয়ে গেছিল, একটু কমে $100 এসেছে। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট যেটা সেটা $90 উপরে। তেলের দাম যখনই বেড়ে যাচ্ছে বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, অস্থিতিশীল হয়ে যাচ্ছে এবং সারা বিশ্বের চাপ পড়বে, আমাদের উপরে চাপ পড়বে, তাতে কোনো সন্দেহ নেই। হরমুজ প্রণালী এবং বাব আল মানদেব প্রণালী একেবারে আটকা। এর ভিতরে নতুন খবর হচ্ছে কাজাকস্তান থেকে প্রতিদিন তেল উত্তোলন হয় প্রায় 20 লাখ ব্যারেল, আর সেই তেলের প্রায় 16 থেকে 17 লাখ প্রতিদিন রপ্তানি হয়। এবং কাজাকস্তানের তেলের প্রায় 80% বেশি একটা পাইপলাইন দিয়ে রপ্তানি হয়। সেই পাইপলাইনটা কাস্পিয়ান সাগর থেকে রাশিয়ার দিকে গেছে এবং কৃষ্ণ সাগরের তীরে গেছে সম্ভবত। এই পাইপলাইনটা ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের হামলায়, আরো মেইনটেনেন্স আরো বিভিন্ন রকমের সংকট আছে, যার কারণে এই পাইপলাইন দিয়ে এখন তেলের রপ্তানি অনেক অনেক কমে গেছে। বিশ্ববাজারে আরেক চাপ সৃষ্টি হয়েছে। তার মানে দাঁড়াচ্ছে আমরা এই মুহূর্তে এত বেশি অনিশ্চিত অবস্থার ভেতরে তেল গ্যাসের দিক দিয়ে সারা বিশ্বের মানুষ, এতটা অনিশ্চয়তা 40 দিনের যুদ্ধের সময় হয়নি। সেক্ষেত্রে আমি মনে করি, আমি আবারও বলি যে গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলোর বা আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও এই ব্যাপারে ডিপ্লোম্যাটিক ইনিশিয়েটিভ অর্থাৎ কূটনৈতিক উদ্যোগ নেওয়া দরকার, যেখান থেকে একটা ভালো রেজাল্ট আসতে পারে, যুদ্ধের অবসান ঘটতে পারে। যুদ্ধের অবসান না ঘটলেও অন্তত তেলের প্রবাহ ঠিক রাখা যায় কিনা তার একটা ব্যবস্থা করার চেষ্টা করা উচিত। এখানে আমেরিকা যতক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালীতে ইরানের কর্তৃত্ব মেনে না নেবে, অর্থাৎ হরমুজ প্রণালীর ব্যবস্থাপনার দায় দায়িত্ব ইরানের উপরে থাকবে, এটা যতক্ষণ পর্যন্ত আমেরিকা মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালী ইরান খুলে দেবে না। এটা ইরানের অবস্থান একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। তো বিশ্বের অর্থনীতি এবং তেলের বাজার যদি ঠিক রাখতে হয় তাহলে বাস্তবতা আমেরিকাকে, বিশ্ব নেতৃবৃন্দকে বুঝতে হবে। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা শেষ করব, তার আগে ফিলিস্তিনের একটু সামান্য খবর দিয়ে শেষ করি। ফিলিস্তিনের পশ্চিম তীরের একটি গ্রামে ইসরায়েলি যে সমস্ত অবৈধ বসবাসকারী রয়েছে তারা ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছিল এবং ফিলিস্তিনিরা সেখানে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। তাতে সেখানে গোলাগুলি হয়, বেশ বড় সংঘর্ষ হয়। সেই জায়গায় এক ইসরায়েলি নিহত হয়েছে এবং 4 জন সম্ভবত বা 8 জন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এবং গোলাগুলি করে 4 ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং আরো বেশ কিছু আহত। সেখানে প্রচুর সংখ্যক ইসরায়েলি সেনা মোতায়েন করা হয়েছে নতুন করে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী থেকে শুরু করে অর্থমন্ত্রী, সব পর্যায়ের মন্ত্রী এই নিয়ে বিবৃতি, বক্তব্য, নানান রকমের কথাবার্তা বলছে। তার মানে আশঙ্কা করা হচ্ছে পশ্চিম তীরে আবার গাজার মতো একটা বড় অভিযান হয়তো ইসরায়েল চালাতে যাচ্ছে
এমন আশঙ্কা জোরালো। দেখা যাক পরিস্থিতি কোথায় যায়। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আপনাদের কাছে প্রশ্ন রাখি, আপনারা কি ভাবছেন? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যে চরমতম হামলা চালানোর হুমকি দিয়েছে, তিনি কি আসলে এটা বাস্তবায়ন করতে পারবেন কিনা, এবং এইরকম হামলা হলে ইরান আসলে প্রতিরোধ গড়ে তুলতে পারবে কিনা, নাকি এই হুমকি শুধুই মাত্র হুমকি, ইরানকে যুদ্ধবিরতি চুক্তিতে বাধ্য করানোর চেষ্টা করা হচ্ছে? আসলে কি? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। দর্শক, ভারত, ইরান, আমেরিকা, সর্বশেষ বাংলাদেশ, সব মিলে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। প্রথম খবর, নরেন্দ্র মোদীকে শেষ পর্যন্ত যেতে হতে পারে এমন সম্ভাবনার কথা বলছে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ গণমাধ্যম। আদৌ কি তা হবে? সর্বশেষ ভারতের পরিস্থিতি জানাবো আজকে। অন্যদিকে পেন্টাগন থেকে মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেটের একটি বক্তব্য গণমাধ্যমে গোপন তথ্য হিসাবে প্রচার হয়ে গেছে। সেখানে আমেরিকা ইরানের কাছে অসহায় হয়ে গেছে, অসহায় আত্মসমর্পণের পথে হাঁটছে। ইরান আমেরিকার ব্যাপক ক্ষতি করেছে, যে ক্ষতিগুলোর কিছু তথ্য আজকে জানাবো। এবং এই যুদ্ধে আমেরিকা চীন এবং রাশিয়াকে টেনে আনার চেষ্টা করছে। 3 নম্বর গুরুত্বপূর্ণ খবর, আমেরিকার আক্রমণের পাল্টা জবাব আবারও ইরান দিয়েছে এবং উভয় পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা অব্যাহত আছে। দর্শক, যে তথ্যটি দিয়ে শুরু করতে চাই, বাংলাদেশে যখন ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করছিল, তখন শেখ হাসিনা মনে করছিল যে গত 15 বছরে সবকটা আন্দোলন আমি দমিয়ে ফেললাম, হেফাজতের মতো কোটি কোটি মানুষের আন্দোলন আমি লাশ ফেলে রাজপথ রক্তাক্ত করে থামিয়ে দিলাম, বিএনপি জামাতের মতো দলকে শুইয়ে দিলাম, আর এই বাচ্চা বাচ্চা কয়েকটা ছেলে হাসিনার মসনদের কাপন ধরাবে, এটা ইম্পসিবল, সম্ভব নয়। কিন্তু জেনজিরা পলিটিশিয়ানদের মতো না। খুব মন দিয়ে শুনবেন, যারা রাজনীতি করেন তারা কখনো দেশের স্বার্থ চিন্তা করেন না, প্রত্যেকে চিন্তা করেন তার নিজের দল এবং নিজের পকেট। সেটা যেই দলই হোক না কেন, একদম বুকে হাত দিয়ে বললাম, তারা চিন্তা করে নিজ দল এবং নিজের পকেট। কিন্তু জেনজিরা পকেটে চিন্তা করে না, তারা চিন্তা করে আজকের ভবিষ্যৎ, আগামীর ভবিষ্যৎ এবং নিজের সমাজের বা পুরো জাতির ভবিষ্যৎ। হাসিনা জেনজিদের থামাতে গিয়ে ব্যর্থ হয়েছেন এবং এই জেনজির আন্দোলনেই হাসিনাকে বিদায় নিতে হয়েছিল। 2000 মানুষ মেরেও হাসিনা টিকতে পারেনি। সেম ক্যাটাগরি এখন শুরু হয়ে গেছে ভারতে। ভারতের নরেন্দ্র মোদী মধ্যরাতে ভিডিও বার্তা দিলেন এবং একটা টিমকে পাঠালেন, সেই সমাজকর্মী, লাদাখের সমাজকর্মী, যিনি আন্দোলনের প্রথম সারির একজন ব্যক্তি, সোনাম। তিনি হাসপাতালে অনশনে আছেন, তাকে প্রথম গ্রেফতার করা হয়, পরবর্তী তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি দাবি আদায়ের জন্য অনশনে ছিলেন এবং নরেন্দ্র মোদী শিক্ষামন্ত্রী সহ আরো কয়েকজনকে পাঠিয়ে তার অনশন ভাঙান এবং নরেন্দ্র মোদী তাকে লিখিত আশ্বাস দেন দাবি মেনে নেয়ার, যার ফলে সেই সমাজকর্মী সোনাম তিনি তার অনশন ভাঙেন এবং আন্দোলন থামিয়ে দেওয়ার ঘোষণা করেন। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, আন্দোলন থামেনি। যেমন আমাদের বৈষম্য বিরোধীদের সেই টপ 6 লিডার হাসিনার চাপে পড়ে আন্দোলন থেকে ফিরে গিয়েছিল, কিন্তু হান্নান মাসুদ, রিফাত, সাদিক কায়েম, ফরহাদরা আন্দোলনটাকে কন্টিনিউ করেছিল। অর্থাৎ যে আন্দোলনটা নাহিদ, সার্জিস, মাহফুজদের মাধ্যমে থামেনি, তারা থামার ঘোষণা দিয়েছিল, তার মানে এই আন্দোলনটা তাদের আর তত্ত্বাবধানে ছিল না, এটা চলে গেছে অন্য গ্রুপে, মানে বাংলাদেশের ছাত্র জনতা। সেই সময় হান্নান মাসুদরা, রিফাতরা, সাদেক কায়েমরা এই আন্দোলনটাকে কন্টিনিউ করে হাসিনার পতন ঘটায়। ঠিক সোনাম নরেন্দ্র মোদীর হয়তো বিশেষ চাপে বা কোনো কারণে অনশন ভাঙেন, কিন্তু তার কথা আন্দোলন থামে না। এখন দিল্লি থেকে কলকাতা, বেঙ্গালুর সব জায়গায় ছড়িয়ে পড়েছে এই আন্দোলন। নতুন করে কলকাতা শিয়ালদহ হাজারো মানুষ রাস্তায় নেমেছে। কারা? সব শিক্ষার্থীরা। তারা এখন বলছে যে যদি ধর্মেন্দ্র অর্থাৎ শিক্ষামন্ত্রী পদত্যাগ না করে, আমরা নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করব। কিন্তু দিল্লিতে চলছে অদৃশ্য অনেক খেলা। নরেন্দ্র মোদী ছাত্রদের উপর প্রেশার দিতে পারছেন না, কারণ তিনি বুঝতে পারছেন যে তাকে হটানোর জন্য হয়তো কোনো ডিপ স্টেটের খেলা আছে। ছাত্রদের উপর পুলিশ দিয়ে হামলা করছেন, কিন্তু কোনো লাশ পড়ছে না। আবার এমনও ভিডিও লিক হয়েছে যে ছাত্রদেরকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে।
এবং বলছে যদি তোমরা আন্দোলন থেকে বাড়ি ফিরে না যাও তোমাদের লাইফ হেল করে ফেলবো, তোমাদের তুলে নেব, পকেটে গাঁজা ঢুকিয়ে বা ইয়াবা ঢুকিয়ে তোমাদের মাদক মামলায় ফাঁসিয়ে দেব, জীবন শেষ হয়ে যাবে। সেগুলো জেএনজিরা গোপনে ভিডিও করে আবার সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে। বিষয়টা কি? যদি এটা বিএনপি বা জামাত হতো হয়তো সরকারের সাথে আতাত করে আন্দোলন থেকে বেরিয়ে যেত। যেমন বিএনপি 15 বছরে কোনো সফল আন্দোলন করতে পারেনি, কারণ তারেক রহমান লন্ডন থেকে যে বার্তাটি দিয়েছেন বাংলাদেশের নেতারা সেটা বিক্রি করে দিয়েছে হাসিনার কাছে মোটা অঙ্কের টাকা। এটা তারেক রহমানও জানে, বাংলাদেশের মানুষও জানে। কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনটা পুরো কবজায় ছিল জামাত শিবিরের, এটা বিএনপির হাতে আসেনি, তবে বিএনপি মাঠে ছিল। কিন্তু নেপথ্যে কাজ করেছে অদৃশ্য সেই সাদেক কায়েমরা, যারা কারো কাছে আপোষ করবে না। তারা জামাত শিবির হিসাবে আসেনি, তারা এসে ছাত্র হিসাবে। পরবর্তী তাদের পরিচয় আমরা জেনেছি। তারা কোনোভাবে এই আন্দোলনের দিক নির্দেশনা বা আন্দোলনের গতি প্রকৃতি কোনো দলকে ইনভলভ হতে দেয়নি, না জামাতকে না বিএনপিকে। পুরোটা নিয়ন্ত্রণ করছে শিবির। এবং দেখা গেছে কি শেষ পর্যন্ত হাসিনা বিদায় নিয়ে যায়। ঠিক ককরোচ পার্টি ভারতের, সেই ককরোচ পার্টি, তেলাপোকা পার্টি, তারা কি করছে? তারা বলছে যে শিক্ষা সচিবের অপসারণ সমাধান নয়, শিক্ষা মন্ত্রীকে বিদায় নিতে হবে। আপনি আমাকে আশ্বাস দিলেন মধ্যরাতে, মিস্টার মোদীকে বলছেন তারা, যে আপনারা আমাদেরকে যে আশ্বাস দিলেন মধ্যরাতে, এই মধ্যরাতের আশ্বাসে আমাদের চিরা ভিজবে না। আমরা যে দাবিগুলো করছি প্রত্যেকটাকে মেনে আপনি সেটা রাষ্ট্রের কনফার্ম করে আমাদের জানাতে হবে। শিক্ষামন্ত্রী বা নরেন্দ্র মোদী ছাত্রদের প্রতিনিধিকে ডাকলেন তাদের সেই বিলাসবহুল ফ্ল্যাটে, তারা গেলেন না। তারা কি বললেন? যেমন আমাদের বৈষম্য বিরোধী ছেলেদেরকে শেখ হাসিনা ডেকেছেন, তারা যায়নি। তাদের কাছে আরাফাত ছুটে এসেছিল, পলক ছুটে এসেছিল, শিক্ষামন্ত্রী নওফেল ছুটে এসেছিল, তারা যায়নি হাসিনার ডাকে। ঠিক ওখান থেকেই আন্দোলন বিজয়ের গল্প শুরু হয়, যখন যায় না। কারণ ওখানে গেলে যে অফারগুলো করা হয় সেখান থেকে কেউ ফিরে আসতে পারে না, স্বাভাবিক। আপনি একটা মামুলি ছেলে, আপনাকে যদি বলা হয় যে তোমাকে আমি 1000 কোটি টাকা দেবো, আপনি সামলাতে পারবেন? ইহো জগতে আপনার 14 গোষ্ঠী 1000 কোটি টাকা দেখছে। হাসিনা তো ক্ষমতা বাঁচাবার জন্য 1000 কোটি টাকা দিবে, আবার 1000 কোটি টাকা পেছন দিকে টান দিয়ে বের করে ফেলবে। পরে আগে দিয়ে দিবে, আন্দোলন শেষ, তারপর পিটাইয়া গুম কইরা বিচি ডলার দিয়ে আবার 1000 2000 কোটি টাকা বের করে নেবে। এইটাই রাজনীতি। তো যিনি ককরোচ পার্টির প্রধান, সেই যুবক বললেন যন্তর মন্তরে, মানে তাদের, আমাদের যেমন শাহবাগ, ওদের হলো যন্তর মন্তর, দিল্লির কোন অন্ধ ঘরের অন্ধকারে বন্ধ করে, শব্দটা এরকম, কোন বিলাস বহুল ফ্ল্যাটে আলোচনা হবে না, যন্তর মন্তরে আসেন, হাজারো জনতার সামনে কি করতে চান সেটা আমাদের আশ্বাসের আলোকে জানান। কিন্তু কেউ আসতে রাজি নয়। মন্ত্রী সাহেব আসবেন গরমের মধ্যে, আগে বিএনপির রাজপথে ছিল, দেখেন না, একটা বোমা মারলে বা একটা পুলিশ কিছু করলে উঠে পড়ে দৌড়, এখন কেউ রাস্তা নামবে না। দেখেন কজন এমপি তার এলাকায় যায়, খোঁজ নেন যারা এমপি হয়ে গেছে, এমপি হওয়ার আগে কি আশ্বাস দিচ্ছে, এমপি হওয়ার পরে কি করে, বাংলাদেশি দেখেন। তো এই পরিস্থিতির মধ্যে ভারত এখন উত্তপ্ত হয়ে উঠছে এবং নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি উঠতেছে। আস্তে আস্তে সারা ভারতে আন্দোলন ছড়িয়ে পড়ছে। আন্দোলন ক্রমান্বয়ে এখন বৃহৎ থেকে আরো বড় হচ্ছে। দর্শক, আমরা ভারতের সংবাদ আপাতত এখানে শেষ করতে চাই, কারণ মধ্যরাতে আরো আপডেট আসবে। আমরা একটু ইরান আমেরিকা চলে যাই। ইরান আমেরিকার দৃষ্টিতে কি হচ্ছে? পেন্টাগন, মার্কিন যুক্তরাষ্ট্রের যেটা সেনাবাহিনীর মেইন অফিস কার্যালয়, বাংলাদেশের যেমন ক্যান্টনমেন্ট, তো মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্টাগন হলো সামরিক বাহিনীর প্রধান সদর দপ্তর। এটার প্রধানকে পিট হেগসেট, তিনি হলেন যুদ্ধমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী ধরেন। তার একটা বক্তব্য কয়েকটি মার্কিন গণমাধ্যমে প্রচার হচ্ছে রিপোর্ট আকারে। কি বলছে? তিনি বলছেন, পিট হেগসেট বলছেন যে আমরা ইরানের কাছে অসহায় হয়ে পড়েছি। তিনি বলছেন এই যুদ্ধে ইরানকে সহযোগিতা করছে ডিফেন্স ক্ষেত্রে চীন, আর টোটাল ডাটা বা তথ্য দিয়ে রাশিয়া। অর্থাৎ আমেরিকা, রাশিয়া এবং চীনকে যুদ্ধে টেনে আনার প্ল্যান করছে। কি অভিযোগ করছেন পিট হেগসেট? বলছেন আমাদের কোথায় মিসাইল স্টোরেজ, এটা ইরানের জানার কথা না। মাটির কোন গভীরে বা কোথায় আমরা আমাদের মূল্যবান মিসাইল গুলোকে রেখেছি, এটা ইরান জানার কথা না। কিন্তু ইরান অনায়াসে সেখানে মিসাইল মেরে সকল মিসাইল স্টোরেজ আমাদের ধ্বংস করে দিচ্ছে, আমাদের মিসাইল শর্ট পড়ে যাচ্ছে।
কি করে ইরান এই তথ্য পেল যে এখানে আমাদের মিসাইল গুলো আছে? এটা তো জানার কথাই না। তার মানে এই ডাটা রাশিয়া তাদেরকে দিচ্ছে, এটা আমেরিকার অভিযোগ। নাম্বার 2, তারা বলছে যে আমাদের সেনাবাহিনী কোন কোন জায়গায় ঘুমিয়ে আছে, কখন ঘুম থেকে উঠছে, কখন তারা মাঠে নামছে, কখন তারা সবাই একসাথে ঘুমোচ্ছে, বা কোন কোন ভবনগুলোতে তারা এই মুহূর্তে অবস্থান করছে, এই ডাটা ইরানের জানার কথা না। কিন্তু ইরান মিসাইল এবং ড্রোন হামলা করে আমাদের সবগুলো ভবন উড়িয়ে দিয়েছে। আমাদের অনেক সেনা ওপারে চলে গেছে। তারা বলছে, মানে পিট হেগসেট বলছেন, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আমরা এমন সংরক্ষিত জায়গায় রেখেছি সেটা ওরা ধ্বংস করে দিয়েছে। এবং আমাদের যে ডিফেন্স লেয়ার গুলো বা ডিফেন্স সিস্টেম গুলো ইরানের মিসাইল বা ড্রোনকে ভূপাতিত করার জন্য আমরা সাজিয়ে রেখেছি। দর্শক, আমি বহুক্ষণ চেষ্টা করছি, কোন একটা প্রবলেমে পুরো সিস্টেম অফ হয়ে গেছে। ইনশাল্লাহ আজ রাতে আমরা আবারও আসবো, আপনাদেরকে আর ওয়েট করাতে চাচ্ছি না।